আজকে সকালে শুনলাম আমি, যদিও সোশ্যাল মিডিয়ায় রিজাউল বলেছেন যে উনি কলকাতা ছেড়ে চলে যাচ্ছেন, এটা আর ভালো লাগছে না। এই যন্ত্রণাটা আমরা রাখবো কোথায়? রবীন্দ্রনাথের শহর কলকাতা, আপনার আমার শহর কলকাতা, সুভাষ বোসের শহর কলকাতা, স্বামী বিবেকানন্দের শহর কলকাতা, সেখানে যদি এটা হয় তাহলে সারা পশ্চিমবঙ্গের অবস্থাটা একটু ভেবে নিন। দেখুন কি হয়েছে, ও তো হবারই কথা ছিল। মমতা ব্যানার্জি রাজনীতি করবার জন্য ওকে ধরে আনবে, মমতা ব্যানার্জির পুলিশই ওকে বেল করবার ব্যবস্থা করে। যারা সাধ্বী প্রজ্ঞার মতন ক্রিমিনাল মালেগাঁও বিস্ফোরণের সঙ্গে যুক্ত, তাদের গলায় মালা পরাতে পারে। যারা মুরলী মনোহর যোশী, উমা ভারতী যখন বাবরি মসজিদ ধ্বংস হয়েছিল তখন মুরলী মনোহর যোশীর কাঁধে উমা ভারতী চেপের সেই নাচ করতে পারে, এদের সম্পর্কে একটা কথাই একমাত্র লাগু হতে পারে, সেটা হচ্ছে অসভ্য বর্বর, যা জ্যোতিবাবু বলতেন। জ্যোতিবাবুকে জিজ্ঞাসা করা হয়েছিল একবার, এবং জিজ্ঞাসা করেছিলেন আর কেউ নন, ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী। বলেছিলেন যে আপনি আমাদের অসভ্য বর্বর বলেন কেন? তা জ্যোতিবাবু একটাই কথা বলেছিলেন, যারা এরকম একটা স্থাপত্য ভেঙে দিয়ে পিশাচের নৃত্য করতে পারে তাদের জন্য অন্য কোনো শব্দ ব্যবহার করা যায় কিনা সেটা আপনিই বলুন। সেটা সেদিন বাজপেয়ী সাহেব বলতে পারেননি। বিজেপি আরএসএসের জন্য অসভ্য বর্বর এই কথাটাই একমাত্র প্রযোজ্য। কিন্তু তার থেকেও বড় কথা হচ্ছে যে যারা এই রাজনীতিটার জন্ম দিল পশ্চিমবাংলায়, তাদেরকে ছেড়ে দিলে কি বিজেপি আরএসএসকে রোখা যাবে? এই রাজনীতির জন্ম তো হয়েছে মমতা ব্যানার্জির জন্য। মমতা ব্যানার্জির ওই হিজাব পরে বসে থাকা, ইমামদের টাকা দেওয়া, মাদ্রাসাগুলোকে বন্ধ করে দেওয়া, ইমামদের টাকা দেওয়া, এই তো মমতা ব্যানার্জির সংখ্যালঘু উন্নয়নের সংজ্ঞা। এই জায়গা থেকে দাঁড়িয়ে আমাদের বক্তব্য খুব পরিষ্কার যে সাম্প্রদায়িকতাকে রুখতে গেলে, আরএসএস বিজেপিকে রুখতে গেলে তৃণমূলকে রুখতে হবে এবং একত্রে প্রতিরোধ করতে হবে। বাংলার যে সংস্কৃতি, সেই সংস্কৃতির পুনরুদ্ধার করতে হবে। এটা আর ওই তৃণমূল, বিজেপি, সিপিএম ওই লড়াইটা নয়। এই লড়াইটা বাংলার সংস্কৃতি পুনরুদ্ধারের লড়াই। ভাবো তো কোন বাংলায় কথা হচ্ছে, যে বাংলায় স্বামী বিবেকানন্দ বলেছিলেন মন্দিরে গীতা পাঠের থেকে ফুটবল খেলা ভালো, সেই বাংলার বুকে লক্ষ্যকণ্ঠে গীতা পাঠের আসরকে রাজনৈতিক কারণে ব্যবহার করা হচ্ছে, সেই নিয়ে এত কাণ্ড করছে। ভাবতে হবে না? তাহলে আমি বাংলার সংস্কৃতি কার কাছ থেকে শিখবো? আরএসএসের কাছ থেকে নাকি বিবেকানন্দর কাছ থেকে? এই প্রশ্নটা আমি সাধারণ মানুষকে ভাবতে বলছি। আমরা আমাদের এইখানে আমাদের ধর্ম, আমাদের আস্থা, আমাদের বিশ্বাসের জায়গা আমরা শিখেছি রামকৃষ্ণ পরমহংসের কাছ থেকে। তিনি নিজে তার জীবনে তিনি সব রকম উপাসনা করেছিলেন। এখনও আপনি যদি দক্ষিণেশ্বরে যান, ওখানে যেমন কালী মন্দির আছে, শ্রীরামকৃষ্ণ পরমহংস যেখানে তিনি ইসলাম ধর্ম অনুযায়ী যেখানে উপাসনা করেছিলেন, সেই মসজিদ দিয়েও আছে। তিনি বলেছিলেন যে একটা পুকুরের চারদিকে চারটে ঘাট, কেউ জল বলছে, কেউ ওয়াটার বলছে, কেউ পানি বলছে, কিন্তু দিনের শেষে ওটা জল। এই জলের মতন সরল করা কথা বাংলার সংস্কৃতি থেকে সঞ্জাত হয়েছে। তো সেটা আজকে দাঁড়িয়ে আরএসএস বিজেপি চাইলেই বদলে দিতে পারবে, এটা আমি অন্তত বিশ্বাস করি না। আমার লজ্জা এটাই, আমার কষ্টের জায়গা এটাই যে দেখুন কি হয়েছে, ও তো হবারই কথা ছিল। মমতা ব্যানার্জি রাজনীতি করবার জন্যে ওকে ধরে আনবে, মমতা ব্যানার্জির পুলিশই ওকে বেল করবার ব্যবস্থা করে দেবে, যার জন্য সংগঠিত অপরাধের ধারা দেয়নি। কিন্তু প্রশ্নটা অন্য জায়গায়। প্রশ্নটা হচ্ছে যে আজকে সকালে শুনলাম আমি, যদিও সোশ্যাল মিডিয়ায় রিজাউল বলেছেন যে উনি কলকাতা ছেড়ে চলে যাচ্ছেন, এটা আর ভালো লাগছে না। এই যন্ত্রণাটা আমরা রাখবো কোথায়? যখন গুজরাট দাঙ্গা হয়েছে তখন কুতুবুদ্দিন আনসারি তিনি আক্রান্ত হয়েছেন গুজরাটে, সেই ছবিটা মনে পড়ে, সে হাত জোড় করেছে ছেলেটি গুজরাটে, যার বাড়ি আক্রমণ করেছে আরএসএস। তখন আমাদের কমরেড মোহাম্মদ সেলিম, তার উদ্যোগে, তখন তিনি মন্ত্রী ছিলেন পশ্চিমবঙ্গ সরকারের, কুতুবুদ্দিন আনসারিকে আহমেদাবাদ থেকে কলকাতা আনা হয়েছিল। পাক সার্কাসে দীর্ঘদিন ধরে কুতুবুদ্দিন আনসারি ছিলেন। এখনও যদি আপনি গুজরাটে গিয়ে আহমেদাবাদে কুতুবুদ্দিনের সাথে কথা বলেন, কুতুবুদ্দিনের মুখ থেকে আপনি শুনবেন যে কলকাতা তাকে কীভাবে তখন আগলে রেখেছিল। কলকাতা আগলে রাখতো, আগলে রাখতে জানতো। সেই কলকাতার বুকে আজকে রেজাউল বলল যে সে কলকাতা ছেড়ে চলে যাচ্ছে। রবীন্দ্রনাথের শহর কলকাতা, আপনার আমার শহর কলকাতা, সুভাষ বোসের শহর কলকাতা, স্বামী বিবেকানন্দের শহর কলকাতা,
সেখানে যদি এটা হয় তাহলে সারা পশ্চিমবঙ্গের অবস্থাটা একটু ভেবে নিন। ওরা গরিবকে মারবে। আরএসএস গরিব বিরোধী শক্তি। ভারতের যারা শোষক শ্রেণী, যাদের কাছে প্রচুর টাকা, তাদের নিয়ে সংগঠিত একটি শক্তির নাম আরএসএস। আরএসএস তৈরি হয়েছিল কবে? 1925 সালে। ভারতের কমিউনিস্ট পার্টি কবে তৈরি হয়েছিল? যদি আপনি হিসেব করেন 20 সালে। এবং যখনই ভারতবর্ষের বুকে কমিউনিস্ট পার্টির উত্থান হয়েছে, ট্রেড ইউনিয়ন আন্দোলন গড়ে উঠছে, কৃষক সংগঠিত হচ্ছে, জমির লড়াই হচ্ছে, কারখানার লড়াই হচ্ছে, ক্ষেতমজুরের লড়াই হচ্ছে, সেই সময় আরএসএসকে তৈরি করে শাসক শ্রেণী এবং তার ফলেই আরএসএসের জন্মটা শাসকদের সংগঠিত শক্তি। যেমন কমিউনিস্ট পার্টি খেটে খাওয়া মানুষের সংগঠিত শক্তি, আরএসএস হচ্ছে শাসক শ্রেণীর সংগঠিত শক্তি। এটা যদি আমরা ভুলে যাই তাহলে আমরা ভুল করছি। সে তো মোহন ভাগবত কোনো রাজনৈতিক সংগঠনের সাথে যুক্ত নয়, আরএসএসও তো সাংস্কৃতিক সংগঠন চালায়। যে মুচলেখা দিয়েছিল গান্ধী হত্যার পর যখন আরএসএস নিষিদ্ধ হয়েছিল, আরএসএস কোন মুচলেখা দিয়ে আজকে রাজনীতি করে? এই লোকগুলো যে আমরা রাজনীতি করবো না, সাংস্কৃতিক কাজ করব। বিজেপি তৈরি করলো, অন্য একটা রাজনৈতিক দল তৈরি করলো, তার মধ্যে দিয়ে তারা কাজ করে। আবার কোথাও অন্য রাজনৈতিক দল তৈরি করিয়েছে, যেমন পশ্চিমবাংলার তৃণমূল, তার মাধ্যমে কাজ করতে হবে। বিভিন্ন রকম ফর্ম থাকে ওদের কাজ করার। তো ওটা তো প্রথম থেকেই আমরা বলে আসছি। মমতা বন্দ্যোপাধ্যায় 1998 সালেই বলেছিলেন বিজেপিকে ফ্রন্টে এনে খেলব। মমতা বন্দ্যোপাধ্যায় ওই সময় সাক্ষাৎকার দিতে গিয়ে বলেছিলেন যে আমরা স্বাভাবিক মিত্র বিজেপি আরএসএস, আরএসএস দেশপ্রেমিক। প্রতিদানে আরএসএস বলেছিল যে মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের দুর্গা, কমিউনিস্ট অসুরকে বধ করতে হবে পশ্চিমবাংলায়। ইতিহাস তো আমরা ভুলিনি, ইতিহাস তো আমরা মনে রেখেছি। আপনাদের মনে থাকার কথা, শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্ম শতবর্ষ পালন হয়েছিল, এই নেতাজিন্দ স্টেডিয়ামে অনুষ্ঠান হয়েছিল। সেই সময় তৎকালীন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যকে আমন্ত্রণ করা হয়েছিল, উনি যাননি। উনি বলেছিলেন যাব না, রাজনৈতিক কারণেই যাব না। এখনো পর্যন্ত বেশি দূর যেতে হবে না, এই ব্রেবন রোডে যাবে, ব্রেবন রোডের মুখে দেখবে ওই ঠিক যেখানটা গাড়িগুলো হাওড়ার দিকে বেঁকছে ফ্লাইওভারে ওঠার আগে, ডান দিকে একটা বাস স্টপ আছে, দেখবে শ্যামাপ্রসাদের ছবি এই কলকাতা কর্পোরেশন করেছে। বাস স্ট্যান্ড শ্যামাপ্রসাদের নামে মমতার সরকার করেছে, আর পোর্টের নাম বিজেপি সরকার করেছে শ্যামাপ্রসাদ মুখার্জির নামে। কমিউনিস্টরা করেনি। কমিউনিস্টরা আরএসএস এর বিরোধিতা করেছিল, বিরোধিতা করছে, আগামী দিনেও করবে।